ভোটের দামামা বেজে গেছে, এবং ভোটের দামামা বাজার পর ক্যান্ডিডেট ঠিক হচ্ছে। ক্যান্ডিডেটও অলমোস্ট তৃণমূলের তো সব হয়ে গেছে, বিজেপিরও প্রায় হওয়ার মুখে। এবারে বামেদের যে ব্যাপারটা হয়েছে যে কিছু গন্ডগোল হচ্ছে তাদের সঙ্গে, তাদের শরিক দলের অর্থাৎ আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা ঠিক সিপিএম এর সমস্ত দাবি দাবাগুলো তারা মেনে নিতে পারছে না। ফলে একটা জটিলতা হলেও আশা করা যাচ্ছে যে দিন 2-3-এর মধ্যে কংগ্রেসের সিচুয়েশনটা বোঝা যাচ্ছে না। দেখুন, আমাদের না সার্ভে রিপোর্ট হয়, মানে ধরুন প্রবীরবাবু যেমন সার্ভে করছেন, আহ, বিভিন্ন বড় বড় চ্যানেল কোটি কোটি টাকা খরচা করে তারা এই ধরনের সার্ভে কোম্পানিকে নিয়ে আসে এবং তারা সার্ভে করে। তারা বলে যে এক একটি অঞ্চলে তারা 1000-1500 লোককে জিজ্ঞেস করে করছে। আমার তো মনে হয় এগুলোর মধ্যে অনেকটাই ঢপবাজি আছে। সে যাক, কিন্তু এক্স্যাক্টলি গত কয়েক বছর ধরে তারা কিন্তু কারেক্ট আনসার দিতে পারছে না। পারছে না না করছে না সেটা প্রশ্ন। আজকে কিন্তু একটি অদ্ভুত ব্যাপার আপনাদেরকে বলবো, যে সার্ভে করার অনেকগুলো সিস্টেম রয়েছে। যেমন ধরুন, আমি এখনো চ্যানেলে চাকরি করি বলে বিভিন্ন জেলায় আমার পরিচিত জন আছে যারা চাকরি বাকরি করে বা যারা খবর দেয়, তাদের কাছে খানিকটা খবর পায়। কিন্তু তার থেকেও একটা বেটার ব্যাপার আমি করতে পেরেছি, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। যেটা আপনারা শুনলে আপনারা বলবেন তাই তো, এই তো প্রসূনদা তো ঠিক বলছেন। সেটা হচ্ছে যে এই যে আপনারা টিভি দেখেন বাড়িতে বসে, এই টিভি চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অনেকে ডিটিএইচ রাখেন বা ডিশ ইত্যাদি রাখেন, কিন্তু বেশিরভাগই কিন্তু কেবল অপারেটরের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বাইরে টিভির লাইনটা নিয়ে আসেন। এবং এই যে কেবল অপারেটর, আপনাদেরকে বলি, এই কেবল অপারেটররা হচ্ছে কি বেস্ট পার্সন। এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে কেবল লাইন যেমন লাগায়, তেমন প্রত্যেক মাসে গিয়ে তারা মাসের টাকাটা নিয়ে আসে। এবং এই যে টাকা পয়সা নিয়ে আসার ফলে তাদের সঙ্গে পাবলিক রিলেশন, হাউস টু হাউস, ম্যান টু ম্যান, অত্যন্ত ভালো। আমি অবশ্য বলতে পারি যে সবজিওয়ালারাও তো ভালো। এখন সবজিওয়ালাদের গিয়ে জিজ্ঞেস করবেন না যে মশাই এবার এখানে কে জিতছে, কি বৃত্তান্ত। ফলে আমার সঙ্গে দীর্ঘদিন এই কেবল অপারেটরদের খুব সুসম্পর্ক, অত্যন্ত সুসম্পর্ক। সেটা নর্থ বেঙ্গলে গিয়েও আমরা খানিকটা আভাস পেয়েছিলাম, যেটা প্রবীরবাবুকে জানিয়েছিলাম বা আমরা দেখিয়েও ছিলাম। তো তাদের মাধ্যমে এমন কিছু খবর পেয়েছি যে খবরটা কিন্তু স্বাস্থ্যকর নয় তৃণমূলের পক্ষে। আবার সেই খবরটা দ্রুত যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে আবার স্বাস্থ্যকর নয় বিজেপির পক্ষে। অদ্ভুত, মানে অদ্ভুত ইকুয়েশন এবং অদ্ভুত তাদের তারা যেটা জানালো, সেইটাই কিন্তু আজকে ভোটের হাওয়াতে তুলে ধরছি। সুপ্রভাত, নমস্কার, আসসালাম আলাইকুম। আর ঠিক 2 দিন বাদেই আমাদের আরেকটা মহা উৎসব, সেটা হচ্ছে ঈদের উৎসব। অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি ঈদের শুভেচ্ছা। এবং আজ বৃহস্পতিবার, কালকে বোধহয় লাস্ট আমাদের উৎসবের ধর্মীয় সমস্ত প্রার্থনা ইত্যাদি হবে, এবং পরশুদিন নামাজ পড়ার পর কোলাকুলির মাধ্যমে ঈদ উৎসব যাপন করা হবে। সুতরাং আমরা হই হই করে দিনটা কাটাবো। চলে আসে আমাদের সাবজেক্টে, সেটা যে ভোটের হাওয়াতে জিতছেন মমতা, তবুও ডট 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 ডট। এইটা প্রবীরবাবুর মগজাস্ত্র। তার কারণ প্রবীরবাবুকে আমি পুরো ব্যাপারটা খুলে বললাম। দেখুন, আমরা বলতেই পারি যে এখন যে সিচুয়েশন, এখন এই মুহূর্তে ভোট হলে বিজেপি 100টাও পেতে পারে, কেউ বলবে 50টা পেতে পারে, আবার কেউ বলবে যে না 50ও না, 100 না, 70-75টা। কিন্তু এই নরেন্দ্র মোদী আসছেন যাচ্ছেন, তিনি আশা থেকে ভোট বাড়ছে কি না বাড়ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে। সুতরাং বিষয়টা খুব কমপ্লিকেটেড, যেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি পড়তে পড়তে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দিন সমস্ত ক্যান্ডিডেট ঠিক করেছেন, এবং ক্যান্ডিডেট দেখে যেটা হাওয়াতে ঘুরছে, সেটা হচ্ছে যে এই যে তিনি ক্যান্ডিডেট লিস্ট দিলেন, এটা নাকি অধিকাংশটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের মগজ প্রসূত। এবং তিনি তার আইপ্যাক, অবশ্য তার আগে আমি অভিষেক এবং আইপ্যাককে ধন্যবাদ জানাই,
কারণ ব্যক্তিগতভাবে আমাদের সংস্থা বা আমাদের প্রোগ্রাম আইপ্যাক যেভাবে হাইলাইট করছে, তাতে আমরা কৃতজ্ঞতা তো জানাবোই, ব্যক্তিগতভাবে আমার তো কৃতজ্ঞতার জায়গা আছেই। সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ অভিষেক, থ্যাংক ইউ ভেরি মাচ আইপ্যাক অ্যান্ড আদার্স। খবর আমাদেরকে জোগাড় করতেই হবে, কিন্তু আপনাদেরকে প্রথমেই বলি যে এই কেবল অপারেটরদের মাধ্যমে একেবারে কারেন্ট কিছু নিউজ পেয়েছি, যে নিউজগুলো ভাবার মতন। সেটা আপনাকে বলছি, আপনিও ভাববেন, কারণ আমার কথাটাই শেষ কথা হতে পারে না। এরা ধরুন উত্তরবঙ্গের একেবারে কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অব্দি প্রত্যেকটা জায়গাতে কেবল অপারেটর আছে, এবং একটা টিভি চ্যানেলে কাজ করলে যে অ্যাডভান্টেজ, এই কেবল অপারেটরদের সঙ্গে আমাদের কানেকশন রাখতেই হয়। যে ওই তো আমাদের লাইনটা পাওয়া যাচ্ছে না ভাই, হ্যাঁ আছে দেখছি দাদা, বা ওপরের যদি নর্থ বেঙ্গল হয় দেখতাছি দাদা, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্র থেকে যে ঘটনাটি দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন এখানে ভবানীপুরে, সেটা তার স্বইচ্ছা নয়। কিন্তু তার আগে জানাই, যেটা তাহলে কাঠিটা করলো কে? তো প্রবীরদা দুদিন আগে প্রোগ্রাম করেছি। এবারে নির্বাচন কিন্তু স্ট্রেট আওয়ে আপনাদেরকে বলছি, আগেও বলেছি আবারও বলছি, বিজেপি বনাম তৃণমূল নয়। এইবারকার ভোট হচ্ছে আরএসএস বনাম তৃণমূল, অ্যাবসলিউটলি। এই কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট যে প্রেস মিটটা করেছিলেন, তাতে বলেছিলেন যে আরএসএস কে আমি রেসপেক্ট করি, কিন্তু আজকের আরএসএস এর সম্বন্ধে আমার কোনো উৎসাহ নেই। আরএসএস এর আজকে আর কালকে বলে কিছু নেই। আরএসএস তাদের জন্মকালীন 100 বছর তো পূর্ণ হলো, 101 বছরে তারা পা দিয়ে দিয়েছে। তারা বরাবরই গোড়া হিন্দুত্ববাদ, তারা মুসলমান বিরোধী, ভয়ঙ্কর তাদের ব্যাপার, এবং তারা একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আর ওইদিকে বম্বে থেকে শুরু করে ইম্ফল অব্দি সমস্ত জায়গাটাকে তারা গেরুয়াকরণ করতে চায়। এবং এই যে আরএসএস এর লোক কে আছে, আপনার বাড়ির পাশেই হয়তো তার বাস, আপনি জানেনও না। এরা খুব গোপনে কাজ করে, এরা ঘরে ঘরে গিয়ে কাজ করে, এবং এদেরকে গার্ড দেওয়ার মতন শক্তি খুব কম লোকেরই আছে, কংগ্রেসের তো নেই। এবং এরা নিজেরা যখন মোদির হাত থেকে, মোদি অমিত শাহ 240-এ যখন আটকে গেল, তখন মোদি অমিত শাহর হাত থেকে কারবারটা দেখুন, ফ্ল্যাগ দিয়ে মুখ মুছছে, বলে দেশপ্রেমী। যাই হোক, তো মোদি অমিত শাহর হাত থেকে এরা দায়িত্ব নিয়ে চারটি রাজ্যে বিশাল জয় এনে দিল, যে 4টি রাজ্যে লড়বড় করছে, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার। এই 4টে রাজ্যে কিন্তু নানান রকম খেল কসরত করে, দেখুন আরএসএস এর ঘনিষ্ঠ হওয়া কি জানেন তো? বাঘের পিঠে, বাঘের পিঠে ওঠার আরএসএস এর ঘনিষ্ঠ হয় ভাই। ডাইরেক্ট আরএসএস করো বা বিজেপি করো, শিবসেনার মতন দলকে পর্যন্ত স্ম্যাশ করে উড়িয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, সেটাও একটা হিন্দুত্ববাদীর দল ছিল। আরএসএস জানে যে আমরা টিম চালাবো, আমাদের টিমের একটি ছোট ক্ষুদ্র অংশ হচ্ছে বিজেপি, নাথিং মোর। এই আরএসএস এর উপর পায়তারা করতে গিয়ে মোদি অমিত শাহ বহুবার বিপদে পড়েছে। এখন মোদি অমিত শাহ থেকেও কিন্তু আরএসএস পাওয়ারফুল। উদাহরণ শুনবেন, আপনাদেরকে বলি যে শ্রমিক ভট্টাচার্যকে প্রেসিডেন্ট করলো কে? প্রেসিডেন্ট হওয়ার তো অনেক দাবিদার ছিল দলের মধ্যে, করেছে আরএসএস। শ্রমিক ভট্টাচার্যকে তার আগে রাজ্যসভায় পাঠালো কে? আরএসএস। এবং সম্প্রতি যে সমস্ত নাম ঘুরে বেড়াচ্ছিল রাজ্যসভায় পাঠানোর, মিঠুন চক্রবর্তী, শুনেছিলাম মমতা শঙ্করের নাম, শুনেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম, শুনেছিলাম লকেট চট্টোপাধ্যায়ের নাম, ইত্যাদি অনেকগুলো নাম শুনেছিলাম। সব কেটে ঘ্যাচ কাটা করে আরএসএস এর প্রাচীন লোক রাহুল সিনহাকে কিন্তু তারা তুলে এনে রাজ্যসভায় পাঠিয়ে দিলেন, কারণ কিছু বলার নেই। এবং রাহুল বলুন বা আপনার শ্রমিক বলুন, এরা নরেন্দ্র মোদী বা অমিত শাহ একেবারে ভয়ঙ্কর গুড বুকে আছেন এমন তার মানে শত্রুরাও বলবে না, এটা হতে পারে না। বরং অমিত শাহ বা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মহলে যারা রয়েছে, তার মধ্যে শুভেন্দু রয়েছে, সুকান্ত রয়েছে, সুকান্ত যদিও প্রাক্তন আরএসএস, কিন্তু এরা দুজন তো মোটেই ছিলেন না। কিন্তু এদেরকে তুলে ধরা হলো, এবং এই জায়গাটা কিন্তু আরএসএস এর ইচ্ছেতেই হলো বলেই সূত্র মারফত খবর। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আরএসএস এর সঙ্গে বা আরএসএস খুব ভালো ইত্যাদি কথা বললে আখেরে তৃণমূলী বিপাকে পড়বে, কারণ আরএসএস যাদেরকে চাপ করে চেপে ধরে তাদেরকে খতম করে ছেড়ে দেয়। উদাহরণ আপনারা দেখুন, উড়িষ্যাতে বিজু জনতা দলকে কিভাবে তারা শেষ করে দিয়েছিল, আরএসএস এর ঘনিষ্ঠ হয়েছিল, শেষ করে দিয়েছে। এখন তাদের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হয়ে গেছে, তারা কার হাত ধরবে বুঝে উঠতে পারছে না। আপনারা দেখুন অরবিন্দ কেজরিওয়াল, সেটাও কিন্তু একটা হিন্দুত্ববাদী দল, তারা কিন্তু জয় শ্রীরাম বা ভারত মাতা কি জয় বলে, আরএসএস এর ঘনিষ্ঠ ছিল। কিন্তু আরএসএস এর বক্তব্য পরিষ্কার,
ঘনিষ্ঠ ফনিষ্ঠ না, আমার আন্ডারটেক হতে হবে, সেটা অরবিন্দ কেজরিওয়াল হয়নি। সেরেফ চোর বদনাম দিয়ে কেজরিওয়ালকে আউট করে দিয়েছে তারা। কারণ দিল্লি শিক্ষিত জায়গা, দিল্লিতে মোটামুটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থাকলেও ঠিক আছে, তাদের মোটামুটি একটা কোয়ালিটি, কারণ দিল্লি রাজধানী। তাদের কাছে একটি বার্তা দিয়েছে, কেজরিওয়াল চোর হ্যাঁ, ব্যাস খতম। সুতরাং আরএসএস কে প্রশংসা করার কোনো জায়গা নেই, সেটা মমতা দিয়েও বুঝবেন। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ, যে এখানে আরএসএস এর তথাকথিত হিন্দুত্ববাদ কিন্তু পাবলিক খাবে না। কেন খাবে না? কারণ এখানকার মানুষ অনেক বেশি প্রোগ্রেসিভ। তারা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের চিন্তাধারায় বারবার সংস্করণ হয়েছে আমাদের হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গে বা বাংলায়, এবং সেই সংস্কারের ফলে আজ যে হিন্দু ধর্ম রয়েছে সেটা উদারপন্থী। এখানে মুসলমানরা খারাপ বা এই ধরনের চিন্তাধারা বাঙালিরা অন্তত রাখে না। এখন উস্কানি মারলে সেটা অন্য গল্প, কিন্তু প্রকারান্তে বাম জমানাতে তো কেউ এগুলো নিয়ে ভাবনা চিন্তাই করে, বা মমতার প্রথম ফেজটাতেও কেউ করেনি। হয়েছে কবে থেকে? 2019 থেকে তাদের এই চক্করটা শুরু হয়েছে, ও হিন্দু আমি মুসলমান, এদের হাঁটাও ইত্যাদি বাজে কথা, ফালতু কথা, বেকার কথা, অশিক্ষিত কথা। তো এই আরএসএস কিন্তু বনবন করে বেশ কয়েকটা জায়গায় ঘুরছে, এবং কোথায় এগিয়ে মমতা। এবার এগিয়ে মমতা কিছু ওপিনিয়ন পোল এবিবি যারা দেখাচ্ছে, তারা দেখাচ্ছে যে 170টা অব্দি আসন তৃণমূল পাচ্ছে, এবং 100-র উপর আসন পেতে পারে বিজেপি। আমি ধরে নিচ্ছি এটা কমে সমে গিয়ে একটা জায়গায় দাঁড়াবে, বা কি হবে পরের গল্প পরে। কিন্তু তারা এটা নির্ভর করছে তাদের কাছে, আমি অন্দরের খবর বলছি, তাদের কাছে কিন্তু এমন বার্তা আছে যে আরএসএস এর কাছ থেকে কিন্তু তারা একটা ফিক্সার পেয়েছে, যে আরএসএস এর কাছে অ্যাজ অন ডেট আজ 20 তারিখেও বিজেপি যে পিছিয়ে রয়েছে তার বার্তা রয়েছে। অমিত শাহ বা নরেন্দ্র মোদী যতটা উৎসাহী বাংলা দখলে, তার থেকে অনেক বেশি উৎসাহী কিন্তু আরএসএস। তারা জানে যে বাংলাকে দখল করতেই হবে, এটা সীমান্ত প্রান্ত, এখানে এরকম দিনের পর দিন, এবং মুসলিম সংখ্যা বেশি, সুতরাং এই বাংলাকে দখল করা উচিত। আবারও বলছি কথাটা, অমিত শাহ নরেন্দ্র মোদীর থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ আরএসএস, এবং এই লড়াইটা কিন্তু আরএসএস এর সঙ্গে মমতাদি, যদি শোনেন আমাদের অনুষ্ঠান দেখেন মমতাদি বা অভিষেক, তাদের কাছে এই বার্তাটা দিলাম। এবার কোথায় ব্যথা, এটা বিরতির পর বলবো। এই ব্যথার জায়গাটা বড় মারাত্মক, বড় মারাত্মক, এবং ব্যথার জায়গাটা আপনাদেরকে বলবো। 3টে ব্যথা, এই 3টে ব্যথা যদি সালটে নিতে পারে, হাতে টাইম কম, তাহলে কিন্তু তৃণমূল সুবিশাল আসন পাবে। কিন্তু সালটানোর টাইম আছে কি? প্রশ্ন আপনাদের কাছে। এমন 3টে ঘটনা বা এমন 3টে সংকট বা এমন 3টে সমস্যা রয়েছে, যেই সমস্যাটা তৃণমূলকে 200-র নিচে আসনে পাঠিয়ে দিতে পারে, আবার সমস্যাটা সমাধান করতে পারলে 220 থেকে 24, যেটা প্রবিদ্যা বলেছেন, সে আসনে যেতে পারে। কিন্তু সমস্যা একটা রয়েছে, সমস্যা একটা না, 3টে সমস্যা রয়েছে। বলবো একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. ফিল্ম বিরতির পর ভেরি ইন্টারেস্টিং এবারকার পয়েন্টটা। এই 3টে ব্যথা কোথায় কোথায়? প্রথম হচ্ছে যুবমহল। এটা বাস্তব যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেকার যুবক 18 থেকে ওই 40-42 বছর বয়স অব্দি 1,500 টাকা করে যাবে, এবং যাওয়াটা শুরু হয়েছে। যুবমহলকে প্রেডিক্ট করা সারা বিশ্বে আজকের যেটা দেখা গেছে, এবং সাইকোলজিস্টরা পর্যন্ত দেখেছে যে আজকের যুবকরা, বিশেষ করে ভারতবর্ষের আধুনিক যুবকরা, সেটা গ্রামে গঞ্জে, আজকে পশ্চিমবঙ্গের গ্রামের ছেলেরা পিছিয়ে রয়েছে, আর শহরের লোকেরা এগিয়ে রয়েছে, ফালতু কথা। সকলেই কিন্তু আজকে হাতে অ্যান্ড্রয়েড ফোনটা হাতে চলে এসছে। আচ্ছা বলুন তো,
কি বিজেপি, কি তৃণমূল, দুটো মেন দলে 18 থেকে 22-এর মধ্যে কটা ছেলে পুলে আছে? নতুন ছেলে মেয়েরা আসছে না কেন? ওই ভিড়ের মধ্যে 2-4টে মুখ দেখতে পাবে। এই যে স্কুল কলেজগুলো দখল করছে ইউনিয়ন ইত্যাদি, সেটাতে দীর্ঘদিন ইলেকশনও হচ্ছে না, ফলে বোঝাও যাচ্ছে না যে কাদের দখলে যেতে পারে বা কি বৃত্তান্ত। এই তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে টাকা নেবে, আপনার সঙ্গে মিষ্টি কথা বলবে, তাদের খেয়াল খুশি মতো চলবে, এমনটা ভাবা ভুল যে তরুণদেরকে আমি 1,500 টাকা করে যে বেকার ভাতা দিচ্ছি বা ইয়ে দিচ্ছি এবং তারা ডেফিনিট করেই তৃণমূলকে ভোট দেবে এমন কোনো গ্যারেন্টি নেই। এমন হতে পারে তারা হয়তো বিজেপিকেও ভোট দিল না, তারা হয়তো ভোটই দিল না। এমন হতে পারে তারা তৃণমূলকে ভোট দিল না, বিজেপিকে ভোট দিল। মোস্ট আনপ্রেডিক্টেবল। এবং আমি আমার ছেলেদেরও দেখেছি, আমার ছোট ছেলে রাজনীতি সম্বন্ধে অত্যন্ত মানে বিরক্তি প্রকাশ করে, লেস ইন্টারেস্টেড। তার কাছে ইংলিশ লিগ থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান এইটা হচ্ছে ব্যাপার, আর ইন্ডিয়ার খেলা হলে দুনিয়া ভুলে যায়। সে জানেও না যে কোন পার্টিতে কে আছে কি বৃত্তান্ত। ফলে আমি একটা মানে এতদিনের সাংবাদিক রাজনীতির জগৎ নিয়ে রয়েছি, তাকে আমি কনভিন্স করাতে পারিনি এবং তাকে বোঝাতে গেলে ভয়ঙ্কর বিরক্ত। তো এটা তো আমার বাড়িতেই আমি উদাহরণ দেখেছি, এবং তাদের বন্ধু বান্ধবের মহলে কোনো সময় রাজনীতি নিয়ে আলোচনা হয়। ফলে এই আনপ্রেডিক্টিভ জায়গাটার মানে অন্তত 2 কোটি 2.5 কোটি ভোট রয়েছে। নতুন যারা ইনক্লুশন হয়েছে তাদের সংখ্যাটা তো এখনো আমাদের কাছে চার্ট আসেনি। ফলে এটা একটা বিগ মানে বড় সংখ্যা। এই সংখ্যাটাকে কি অ্যাসেস করতে পেরেছেন? এই ইয়াং জেনারেশন, ওই দেবাংশু বা ইত্যাদি এরা তো ভোটে দাঁড়িয়েছে, তাদের হাতে তো আর হাতে টাইম আছে কিনা জানি না। বা তৃণমূলের একটা আইটি সেল দেবাংশুরা যেটা খুলেছিল, তারা কোনো কাজকর্ম কিছু করে না দেখেছি, ওই একটা করে পোস্ট ছাড়ে, আর অধিকাংশ সময় নিজেরা কোথায় বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে, হাবিজাবি। তো এটা প্রসেস না। প্রসেসটা হচ্ছে যে ঘুরে 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 সার্ভে করা, বাচ্চা কাচ্চার দেখা। এবং এটা আমাকে এই কেবল অপারেটর বলেছে যে বাড়ির এই 18-20 বছর বা 25 বছরের ছেলেপুলেরা ওই ভোটটা দিতে হবে, ঠিক আছে, লাফাচ্ছে। এমন হতে পারে তারা ভোট দিতে গেলই না। তাদের কাছে কোনো প্রেডিক্টেবল জিনিস নেই। তারা ওই কেবল অপারেটর গেলে বলছে আচ্ছা ওই লাইনটা দিন না, আচ্ছা এবার স্পোর্টস ওইটা দিন না, বা এইটা সিনেমা দেখতে পাচ্ছি ওই লাইনটা ধরুন না। এর বাইরে তাদের বাড়িতে যখনই গেছে দেখেছি ইয়াং ছেলেরা যে দেখছে, তারা কেউ কোনো পলিটিক্যাল অনুষ্ঠান দেখছেই না। কি বলবেন? ফলে ইটস আ প্রবলেম। এটা সার্ভে করার দায়িত্ব কতটা আইপ্যাক নিয়েছে বা কতটা জানে আমি জানি না। যদি করে থাকেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করে থাকেন আজকেও 1 মাসের উপর সময় রয়েছে, এটা করা শুরু করুন। এবং কেবল অপারেটর ইজ দ্য বেস্ট মিডিয়াম। ফার্স্ট প্রবলেম। প্রবলেম নাম্বার 2, সেটা হচ্ছে তৃণমূলের ভোটার কারা? তৃণমূলের ভোটার হচ্ছে দক্ষিণবঙ্গ ঠাসিয়ে। দেখুন নির্বাচন কমিশন কি চালাকিটা করেছে, দুভাগে ভাগ করে দিয়েছে, 152, 142, এই হচ্ছে 294। 152 এমন ভাবে প্রথম পর্বে রেখেছে 23 তারিখে, যেটা পুরোপুরি ভাবে তৃণমূলের হাতে নেই। সেখানে তৃণমূল আছে, কিন্তু বেশি সংখ্যায় বিজেপি আছে বা আদার্সরা রয়েছে। মানে বিজেপির গড় যেগুলো যেগুলো রয়েছে, নর্থ বেঙ্গল বলুন বা এদিক ওদিক বলুন, সেই জায়গাগুলোকে প্রথম পর্বে ফেলে দিয়েছে। দ্বিতীয় পর্বের 142টা আসনে একেবারে ভয়ঙ্কর দুর্বল হচ্ছে গিয়ে এই বিজেপি। ফলে তারা প্যারামিটার করে দেখে নিতে চাইছে দিস আর অল দ্য প্ল্যান অফ আরএসএস অ্যান্ড বিজেপি অ্যান্ড নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ ছেড়ে দিন। তারা সার্ভে করে নিতে চাইছে, মাঝখানে 6টা দিন টাইম থাকবে যে কি অবস্থা, যেভাবে লোকসভার সময় তারা সার্ভে করেছিল, এই সার্ভেটা তারা করে, বিজেপি করে। তো এখানে যেটা সংবাদ পাচ্ছি, ধরুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং পার্ট অফ রায়গঞ্জ, আই মিন রায়গঞ্জের কিছু কিছু অংশ, বালুরঘাটের ধারে কাছে কিছু অংশ এবং মালদার কয়েকটি সিট, অ্যারাউন্ড 50টা সিট ধরুন এদিক ওদিক করে। এই সিটগুলোকে চট করে আমি তুড়ি মারলাম আর সব পেয়ে গেলাম, এইটা কিন্তু করা যাচ্ছে না। তার কারণটা কি বলি, যে কারা থাকে এখানে, এখানে রাজবংশীরা থাকে যারা উত্তরবঙ্গকে তৈরি করেছে, আই স্যালিউট দেম। আর কারা থাকে, আর নেপালি, গোর্খা ইত্যাদি ইত্যাদি জনজাতি, যাদেরকে ব্রিটিশরা পিটিয়ে এই সাঁওতাল পরগনা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করেছে, মানে ওই কালো চেহারার জন বার্লা টার্লা ইত্যাদি। এবং পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুর একটা বিরাট সংখ্যা রয়েছে এই অঞ্চল, বিরাট বিশাল সংখ্যা। এই যে উদ্বাস্তু সংখ্যা বা এই যে অবাঙালি যে প্যারামিটারটা রয়েছে, তার আগে আপনাদেরকে বলি, আমি
মানে গতকাল দেখে নিয়েছি যে পশ্চিমবঙ্গে যদি 10 কোটি মানুষের বসবাস বা ভোটিং রাইটস থেকে থাকে, কারণ এখনো তো বেরোয়নি, তার মধ্যে 86% হচ্ছে গিয়ে বাঙালি আর 14% হচ্ছে নন বেঙ্গলি। এই 14% নন বেঙ্গলির গল্পটা পরে বলছি, কিন্তু তার মধ্যে কিন্তু এই 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 উপজাতি ইত্যাদি ইত্যাদিরা রয়েছে নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, পুরুলিয়াতে যারা রয়েছে, সাঁওতাল টাওতাল ইত্যাদি সব মিলিয়ে মানে 1,40,00,000,000 মতন ভোটার, নট ম্যাটার অফ জোক। তো এরা উত্তরবঙ্গে যেটা ঘটনাটা ঘটেছে স্বাধীনতার পরে, এরা তো সব ঢুকে গেল দেশ বিভাগের পর। এবার যে অ্যাডভান্টেজটা মালদার পরের থেকে দক্ষিণবঙ্গে যে প্রিভিলেজটা পূর্ববঙ্গের লোকেরা বা উদ্বাস্তুরা পেয়েছে, সেটা মালদার থেকে বা ওপার থেকে পায়নি, ব্যারেজের ওপারে আর কি। কেন পাইনি? কারণ তখন যে দার্জিলিং মেলটা যেত সেটা গিয়ে ওই ব্যারেজের এপারে দাঁড়িয়ে যেত, তারপরে এখন তো ব্যারেজ হয়ে গেছে, ছেড়ে দিন। তারপরে ব্যারেজের ওপার থেকে তারা আবার ট্রেন ধরতো, ফলে ট্রান্সপোর্টেশনের সমস্যা ছিল বলে সেখানে ডেভেলপমেন্ট হয়নি উত্তরবঙ্গে বিধান রায়ের আমলে। এবং খুব কষ্টের সৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে একবারে আলিপুরদুয়ার বা কোচবিহার অব্দি মানুষেরা কিন্তু খুব কষ্টভাবে চলেছে, সেখানে কোনো ফ্যাক্টরি হয়নি, কিছু হয়নি। ওই টুরিস্টরা গেলে ঠেলে কিছু হতো টতো, খুব কষ্ট করে তাদের চালাতে হয়েছে। কিন্তু তাদেরকে টাকা দিয়ে হোক বা যেভাবে হোক তাদেরকে সাহায্য করেছে কিন্তু বিধান রায় এবং কংগ্রেস গভর্নমেন্ট দিনের পর দিন। কিন্তু তারা কিন্তু চিরকাল ঘৃণা করেছে গান্ধীবাদী রাজনীতিকে, অর্থাৎ কংগ্রেসকে ঘৃণা করেছে। মমতা ইজ এ প্রোডাক্ট অফ কংগ্রেস, অস্বীকার করে লাভ নেই। এবং এখানে এই উস্কানিগুলো দিয়ে যে শ্যামাপ্রসাদ বা আদার্স বা ওই বিশ্ব হিন্দু পরিষদ বা মহা কি ছিল দল, ফলে এই হিন্দুদেরই একটা দল, তো শ্যামাপ্রসাদের মৃত্যুর পর এই জায়গাটা দখল করে কমিউনিস্ট, এবং কমিউনিস্টরা উত্তরবঙ্গের এই সুবিশাল অঞ্চলে ঘরে ঘরে গিয়ে বলেছিল যে কংগ্রেস তোমাকে কিছু করে নাই, এগুলি বদমাইশ পার্টি, তোমরা আমাগো সঙ্গে থাকো, আমরা লইরা সব আনবো। আপনারা দেখুন যে যত কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে সব কিন্তু নর্থ বেঙ্গল, সে সিপিআই সিপিএম বলুন, আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন এবং নকশাল বলুন, সব কিন্তু নর্থ বেঙ্গল থেকে আগত হয়েছে। তো আজকেও কিন্তু নর্থ বেঙ্গলের লোকেরা মনের দিক থেকে বামপন্থীও, কিন্তু মমতাকে সরাতে গেলে বামপন্থীদের ভোট দেওয়া যাবে না, তাই তারা বিজেপিকে ভোট দিয়েছে। মানে এতটাই তাদের মানসিকতার জায়গায় একটা অ্যান্টি মমতা ফ্লো করছে। ভালো কি মন্দ সেই তর্কে যাচ্ছে না, কারণ আমি ব্যক্তিগতভাবে তাদের দেখেছি, তারা ভীষণ অমায়িক, বাড়িতে গেলে খাওয়ায় দাওয়ায় অমুক তমুক, কিন্তু অ্যান্টি মমতা। তো সেখানে 50-52টা আসন চ্যাংড়ামি না, সেটা গতবারেও খারাপ রেজাল্ট রয়েছে, লোকসভা তো আহামরি কিছু হয়নি, এবং 2021-এর আগে 2019-এ তো বিভৎস খারাপ হয়েছে। এবারেও যে খুব ভালো হবে এমন গ্যারেন্টি আমি কি পাচ্ছি? চিন্তার ব্যাপার। কি ভাবনা চিন্তা রয়েছে অভিষেক বা আইপ্যাকের, এটা তাদের ভাবনার জায়গায়। পয়েন্ট নাম্বার 2 ছেড়ে দিলাম। পয়েন্ট নাম্বার 3 খুব আমার কাছে একটা ঘৃণার জায়গা, আমি বলতে বাধ্য হচ্ছি। আপনাদের এইমাত্র বললাম যে আমরা দেখেছি আরবান ভোট হচ্ছে গিয়ে 86%, আর গ্রামের ভোট হচ্ছে গিয়ে আই বেগ পার্ডন, আরবান ভোট হচ্ছে গিয়ে আপনার 32%, আর 68% হচ্ছে গ্রামের ভোট। সেরকমই বাঙালি অবাঙালির জায়গা থেকেও কিন্তু একটা ডিভিশন দেখা যাচ্ছে। কত পরিমাণ অবাঙালি আমি এইমাত্র বললাম, যে রাফলি যেটা পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট তো বেরোয়নি, 1,40,00,000। এই 1,40,00,000-এর মধ্যে আপনারা ধরে নিন 40 লাখের কাছাকাছি টিপিক্যাল মারওয়াড়ি গুজরাটিদের ওই বড় বাজারি একটা কালচার রয়েছে, এবং এই 40 লাখের মধ্যে 40,000 ভোটও পাবে না তৃণমূল। মানে 4 লাখ হলে তো 10% হতো, আমি বলছি 1%। 40 লাখের মধ্যে 1% ভোটও পাবে না তৃণমূল। দে আর দ্যাট টাইপ। এবার ডিভাইড করে দিচ্ছি যে বিহারিরা কিন্তু ভোট দেবে। কেন বিহারিরা ভোট দেবে? বিহারিরা যখন যে রাজ্যে কাজ করতে যায় তাদের খুব লয়াল হয়ে পড়ে, আর যদি লয়াল না হয়, এই প্রবীর বিশ্বাসের এই যে যেখান থেকে আপনারা অনুষ্ঠানটা দেখছেন এই হাওড়াতে, মানে আনাচে কানাচে বিহারি, এবং এই বিহারিরা কিন্তু হাওড়াতে ঢেলে তৃণমূলকে ভোট দেয় বলে সবকটা আসন হাওড়াতে কিন্তু তৃণমূল পায়, নইলে তৃণমূল এত ভোট পেত না। কারণ হাওড়াতে অ্যাটলিস্ট 20%, 25%-এর উপর কিন্তু বিহারি রয়েছে, বিহারিরা ভোট দিয়েছে। আসানসোলের দিকে বিহারিরা আবার একটু অন্যরকম, তারা একটু বিজেপি মুখী, কারণ ওটা বর্ডার এরিয়া ঝাড়খণ্ড এবং বিহারের। সুতরাং বিহারিদেরকে আমি 50-50 করে রাখছি, কিন্তু মারওয়াড়িদেরকে আমি বলবো যে মারওয়াড়ি ভোট কিন্তু পাওয়া দুষ্কর, অথচ মারওয়াড়িরা কিন্তু টোটাল অ্যাডভান্টেজ নিচ্ছে।
এদের মতন, মানে আমি সব মারওয়াড়িকে খারাপ বলবো না ডেফিনিট করে, বিড়লার মতন লোক না থাকলে আজকে পশ্চিমবঙ্গ যখন শুরু হয় তখন এই হিন্দ মোটর বলুন বা বিভিন্ন ফ্যাক্টরি বলুন, বিড়লারা দারুণ কাজ করে। জগমোহন ডালমিয়ার মতন মানুষ না থাকলে আজকে সৌরভ ইন্ডিয়া টিমে ঢোকে না। কিন্তু তার সংখ্যাটা 10%, খুব ছোট, খুব ছোট্ট, সংকীর্ণ। আজকের দিনে যে মারওয়াড়িরা রাজ করছে সুবিশাল সংখ্যায়, তারা বাঙালিদের দু চোখে দেখতে পারে না, অথচ এখানে তারা ব্যবসা করছে, এখানে তারা চাকরি করছে, এখানে তারা ধান্দা করছে, তারা ঘৃণার চোখে দেখে। আপনার পাড়াতে যদি কোনো মারোয়ারি থাকে, আপনি ঘুরে দেখবেন যে আপনাদের লোকাল যে স্টেশনারি দোকান আছে বা মুদির দোকান আছে, তারা একটা জিনিসও কেনে না। এমনকি আপনার পাড়ার ওষুধের দোকান থেকেও তারা ওষুধ কিনবে না। তারা এতটাই ঘৃণা করে। এবং তাদের বাড়িতে সামান্যতম কোনো অনুষ্ঠান হলো কোনো বাঙালিকে তারা ইনভাইট করে, বাঙালিরা করে। দ্যাট ইজ দ্য কালচার অফ মারওয়ারিস। এরা চিরকালের বাঙালির উল্টো দিকে থাকা। আমি জানি না গর্গ চ্যাটার্জি বিহারি ফিয়ারির পেছনে বেশি দৌড়ায়, মারওয়ারির বিরুদ্ধে বলে না কেন জানি না, বাট আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে দে আর মোস্ট খতরনাক। এবং তাদের এই খতরনাকগিরির জন্য অন্তত 4টে আসন বলছি, যে 4টে আসন খুব রিস্ক জোনে আছে। 1 নম্বর জায়গাটা হচ্ছে জোড়াসাঁকো, সেখানে তো বড় বাজারটাই পড়ে যাচ্ছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে কি লেক টাউন, আমি যেখানে বাস করি, অর্থাৎ বিধাননগর। আপনারা ভাবতে পারবেন না কয়েক হাজার মারওয়ারিস রয়েছে এবং দে আর কন্ট্রোলিং দিস এরিয়া। তারাই প্রমোটিং করছে, তারাই বিল্ডিং করছে, তারাই সিনেমা হাউস তৈরি করছে, সব করছে। একটা ভোটও সুজিত পাবে না তাদের। এবং সুজিত বলুন, কাকলি ঘোষ দস্তিদার বলুন, এই বিধাননগর অঞ্চলে কিন্তু তারা হেরেছে মানে ভোটের ফলে। কিন্তু সুজিত জিতছে কোথায় গিয়ে? বিধাননগরের একটা প্রান্তে একটা বস্তি মতো রয়েছে বিরাট, সেখানে প্রায় 14-15 হাজার ভোট রয়েছে, সেই ভোটটাকে টোটালটা পায়, সেই জন্য খুব নমিনাল ভোটে যেত। তো এদের আসার পেছনে কি সুজিত দায়ী? আমি জানি না, বাট ইটস আ কোয়েশ্চেন। 3 নম্বর জায়গাটা হচ্ছে রাসবিহারী, যেখানে এবার দাঁড় করানো হয়েছে, মানে গতবারই দাঁড়িয়েছে কুমার, দেবাশিস কুমার। ভারী চমৎকার মানুষ, খুব ভালো লোক, ভদ্রলোক। আপনি তার সঙ্গে মিশলে দেখবেন যে কাজের লোক। কিন্তু দেবাশিস কুমারের ওখানে 96% হিন্দু ভোট, 4% এদিক ওদিক আছে এই রাসবিহারী অঞ্চলে, খুব কম মুসলিম ভোট, 4% অর লেস দ্যান দ্যাট। তো এখানে মারওয়ারিজ হিউজ, ফলে একটা রিস্ক জোন কিন্তু দেবাশিস কুমার। এবং তার এগেনস্টে কিন্তু বিজেপি এত স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে স্বপন দাশগুপ্তকে, এবং স্বপন দাশগুপ্তকে ক্যান্ডিডেট করে রাসবিহারীতে বামেরা কিন্তু খুব দুর্বল, মানে বাম আর বিজেপির তো একটা রয়েছে, আমি পরের এপিসোডে সেটা ধরবো, বা প্রবিদ্যাও ধরুন, আমি চাইছি। তো সুতরাং এটাও কিন্তু একটা রিস্ক জোন। আর একটা রয়েছে শিলিগুড়ি, শিলিগুড়িতে হয় পাহাড়ের লোক, তা নয়তো মারওয়ারিস। নাম্বার অফ, তারা ভোট দেবে না তৃণমূলকে। গৌতম দেব হয়তো ভাবছেন যে মানে পুরসভার মতন তুড়ি মেরে জিতে বেরিয়ে যাবেন, এত সোজা হবে। ফলে এই জায়গাগুলো কিন্তু নার্চার করার দরকার। আমি জানি না, আইপ্যাক হয়তো নিশ্চয়ই করেছে, অভিষেকের কাছে নিশ্চয়ই তথ্য রয়েছে, তা নয়তো এত পরিবর্তন তিনি করতেন না। ফলে মমতা একেবারেই এগিয়ে রয়েছেন, আমি বলছি মমতা এগিয়ে রয়েছেন, কিন্তু ডট 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 এই 3টে জায়গা যদি এই কটা দিনের মধ্যে ঠিকঠাক করতে পারেন, বা যদি ইতিমধ্যে করে থাকেন, আমার জানা নেই, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ ইট উইল কাম ডাউন বিলো 200। এটা প্রসঙ্গ উত্তর অ্যাসেসমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।